बंगाल बंगाल से आगे बढ़ते तो संताल प्रधान आता था, आजकल वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में इस देश में काम करते रहे हैं। বাঙালি যেমন ঘৃণার বস্তু তেমন ভয়েরও বটে। এই বিষয়টা আজকের নয়, আমরা দেখতে পাচ্ছি পুরনো দিনেও এই ঘটনাগুলো ঘটেছে, যার জন্য হিন্দু ধর্মশাস্ত্রে এই বাংলাকে বলা হয়েছে ম্লেচ্ছ স্থান। এখানে ম্লেচ্ছরা বাস করে, অর্থাৎ নিম্ন বর্ণের মানুষরা বাস করে, অশিক্ষিত এবং জঙ্গলি। এই বিষয়টাই কিন্তু হিন্দু ধর্মের শাস্ত্রগুলোতে লেখা রয়েছে। রামায়ণে একবারই মাত্র যখন কৈকেয়ীকে বিয়ে করতে যাচ্ছেন দশরথ, তখন তিনি বলেছেন যে আমার অধীনে কি কি রাজ্য রয়েছে, তার মধ্যে একবার উনি বঙ্গ শব্দটা উল্লেখ করেছেন। আবার মহাভারতে পাচ্ছি সেখানে ভীম নকুল সহদেব অনেকবারই বাংলায় এসছেন, এখান থেকে লুটতরাজ করেছেন, তারপর ফিরে গেছেন, আর সেরকম ভাবে কিছু লেখা হয়নি। আর বাংলার কয়েকজন রাজা যখন বশ্যতা স্বীকার করেছে, তারা ওই হস্তিনাপুরের সভায় গিয়ে দাঁড়িয়ে থাকতেন। অন্য রাজ্যের মানুষের বসার আসন দেওয়া হতো, তাদের দাঁড়িয়ে থাকতে হতো, গিয়ে তারা ভেট দিতে যাচ্ছেন যারা আর কি। যাই হোক, সেই আমি পৌরাণিক কাহিনীগুলোকে বাদ দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এই যে বাঙালির প্রতি এই ঘৃণা বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভারতের মানুষজনের মধ্যে বেশি কাজ করে, কেননা ওখানকার ব্রাহ্মণরা নিরামিষাশী। আমরা যারা এখানে থাকি, আমাদের মধ্যে যারা ব্রাহ্মণ আছেন, তাদের খাদ্যাভাসের মধ্যে মাছ মাংস ডিম চলে এসছে। ওনারা সেই জন্য বলে যে বাঙালি তো মাছলি খোর। বিশেষ করে ব্রাহ্মণদের ওপর তো তারা হাড়ে চটা, যে কি ব্রাহ্মণ যে মাছ মাংস ডিম খায়। এই ঘৃণাগুলো বাড়তে বাড়তে রাজনীতির আবর্তেও জড়িয়ে পড়েছে, যার জন্য আপনারা জানেন বিজেপি অনেক নেতারা কিন্তু কথায় কথায় বাংলার প্রসঙ্গ তোলেন। আন্দামানে প্রায় নাকি 450 বাঙালি স্বাধীনতা সংগ্রামীর নাম কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সে কথা কিছুদিন আগেই তৃণমূলের যিনি সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি এগুলো উল্লেখ করেছেন। আমরাও এই নিয়ে একটি অনুষ্ঠান করেছি। এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি আলোচ্য হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইন্দর সিং পারমার, মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী। তিনি মধ্যপ্রদেশে বিরসা মুন্ডার জন্ম শতবার্ষিকীর একটি অনুষ্ঠানে গিয়ে বলেছেন যে সেই সময় ব্রিটিশের হয়ে যারা দালালি করেছেন তাদের অন্যতম হচ্ছেন রাজা রামমোহন রায়। বাস, তার বলার পরই বাংলাতে যারা বুদ্ধিজীবী আছেন তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন, নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন যে এইসব অশিক্ষিত মানুষগুলোই দেশের মন্ত্রী হয় এবং তারা যা নয় যা খুশি তাই তারা বলেন। আচ্ছা, প্রথমে দেখুন বাংলায় কি প্রতিক্রিয়া হয়েছে সেটা একটু আপনাদের সামনে দেখাই। আর তার আগে দেখাই যে ঠিক ইন্দর সিং পারমার, মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষামন্ত্রী, যিনি আবার মার্ডার কেসের জন্য বেশ কিছু মাস আর কি জেলও খেটেছেন। তার বড় শাস্তি ছিল, পরে সেটাকে লঘু করে দেওয়া হয়েছিল। তার বক্তব্য প্রথমে শুনুন, তারপর বাংলায় কি প্রতিক্রিয়া সেটা একটুখানি শুনুন। সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি রাজ্য সরকারের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বিরসা মুন্ডার 150 জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ঔপনিবেশিক শাসনে ইংরেজি শিক্ষার মাধ্যমে জনগণের বিশ্বাস পরিবর্তনের জন্য একটি চক্র কাজ করছিল। সেই চক্র কয়েকজন ভুয়ো সমাজ সংস্কারককে তৈরি করে, যাদের অন্যতম ছিলেন রাজা রামমোহন রায়, যিনি ছিলেন ব্রিটিশের দালাল। এই সংবাদটি প্রচারে আসতেই বাংলা থেকে বিপুল নিন্দার ঝড় ওঠে। বাংলার বিশিষ্ট জনেরা যেমন নিন্দা করেন, তেমন বিষয়টিকে রাজনীতির বিষয় হিসেবে ব্যবহার করার চেষ্টা শুরু করে তৃণমূল। এছাড়াও বিশিষ্ট বুদ্ধিজীবী ডক্টর পবিত্র সরকার, অভিনেত্রী শ্রীলেখা এবং বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ও প্রতিবাদ জানান, নিন্দা করেন। আজকাল মন্ত্রী হতে হলে শিক্ষিত হওয়ার দরকার নেই,
আর ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, এই দুটো জিনিসই প্রমাণিত হয় এই মন্ত্রীদের এই সমস্ত মন্তব্য থেকে। ফলে এ সম্বন্ধে বিস্তারিত মন্তব্য করার কিছু দরকার নেই। রামমোহন রায় কি ছিলেন তিনি জানেন না, এই বলি। ভালো খিল্লির মতো কথা, তারা ভালো করে জানে না, না জেনে শুনেই এরকম মন্তব্য সমস্ত করছেন। এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ রাজা রামমোহন রায় শুধু বাংলার নয়, সমস্ত ভারতবর্ষেরই একজন মানে কি বলবো, মস্ত বড় চিন্তাবিদ ছিলেন। অত বড় একটা মানুষ, ওই বাপের একটা মানুষ, তার সম্পর্কে এরকম আলগা কথা বলা, এটা একদম মানে ভালো খচিত। মধ্যপ্রদেশের এই উচ্চশিক্ষামন্ত্রীর যে রামমোহন সম্বন্ধে বক্তব্য, সেই বিষয়টা কিন্তু লুফে নিয়েছে আমাদের এখানকার রাজ্যের শাসক দল। কেননা সামনে 26-এর নির্বাচন রয়েছে। বাঙালি ঘৃণা নিয়ে বিজেপির যে যে বিষয়গুলো আছে সেগুলোকে আরো একটু ভালো করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার থাকে, যার জন্য তারা বিরোধিতা করেছেন। কংগ্রেসও বিরোধিতা করেছেন, বাম, অতি বাম তারাও বিরোধিতা করে বলেছেন যে রামমোহন রায়ের মতন সমাজ সংস্কারক যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন, তার বিরুদ্ধে এই অশিক্ষিত দেশের রাজ্যের এক শিক্ষামন্ত্রী কি করে এই কথাগুলো বলেন, তারাও তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন। বিশেষ করে তৃণমূলের দুই মুখপাত্রের কথা বলবো, অরূপ চক্রবর্তী এবং কুণাল ঘোষ। কি বলেছেন তারা সেটা একটু দেখুন। গতকাল মধ্যপ্রদেশের বিজেপি নেতা এবং সেখানকার উচ্চশিক্ষামন্ত্রী ইন্দ্র সিং পারমার তিনি রাজা রামমোহন রায়কে গালিগালাজ দিলেন। রাজা রামমোহন রায় নাকি ব্রিটিশের দালাল ছিলেন। কারা বলছে? যারা নিজেরা ব্রিটিশের দালালি করেছে। কারা বলেছে? যারা ব্রিটিশের কাছে মুচলেখা দিয়ে বলেছে আমি ব্রিটিশের অনুরক্ত থাকবো। আর কাকে বলছে? বাঙালির অন্যতম সেরা সমাজ সংস্কারককে, যেই বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। রাজা রামমোহন রায়কে গালিগালাজ, এটাই বিজেপি, এটাই ওদের চরিত্র। এই জন্যই আমরা ওদের বহিরাগত জমিদার বলি, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার মাটি চেনে না, যারা রাজা রামমোহন রায়ের অবদান জানে না। আমার কাছে রাম রাজা রামমোহন রায়, আমার ঈশ্বরের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমার ঠাকুরের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। যারা এই অস্মিতার বুকে আঘাত হানতে চাইবে, বাংলা তাদের বারবার মনে করিয়ে দেবে তুমি ব্রিটিশের কাছে মুচলেকা দিয়েছিলে সাভারকার। তোমার দালালির জন্য আজকে বিপ্লবীরা ধরা পড়তো, ব্রিটিশের কাছে খোচরগিরি করতে তোমরা আরএসএস, তোমরা হিন্দু সভা। বাঙালির প্রাণের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে। নিশ্চিতভাবে আরো বাকি অনেকের সাথে ছিল, কিন্তু আজও আন্দামানের সেলুলার জেলে গেলে 70% নাম বাঙালির থাকে। স্বাভাবিক, রামমোহনের উপর ওদের গাত্রদাহ স্বাভাবিক। কারণ নারী বিদ্বেষী বিজেপি, মনুবাদী বিজেপি, তারা খুব স্বাভাবিক কারণেই সতীদাহ প্রথা রদ করেছিলেন যে রামমোহন রায়। নারীর উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন যে সমাজ সংস্কারক। তাই স্বাভাবিক কারণেই নারী বিদ্বেষী মনুবাদী বিজেপির গাত্রদাহ, তারই প্রতিফলন বাংলার মানুষকে ঠিক করতে হবে। যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, যারা রবীন্দ্রনাথকে অসম্মান করে, যারা কদিন আগে রবি ঠাকুরের গান গাওয়ায় আসামের বুকে এফআইআর করেছে, তারাই আজকে রামমোহনকে আক্রমণ করছে। এই জমিদারদের সমূলে উৎপাতিত করতে হবে। আরে ব্রিটিশকে তাড়িয়েছে বাঙালি, তুমি বিজেপি কোন ছাড়? বাংলা বুঝিয়ে দেবে আবারও 2026-এ। দেখুন, মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী রাজা রামমোহন রায়কে অপমান করেছে। রাজা রামমোহন রায় নবজাগরণের অন্যতম পথিকৃৎ। আমরা ঘটনাচক্রে, আমি যেখানে বসে কথা বলছি, এটার সামনেই রাজা রামমোহন রায়ের সমস্ত স্মৃতি। রামমোহন রায় রোড, আর একটু এগোলে রামমোহন রায়ের বাড়ি, মোড়ে রামমোহন লাইব্রেরি। রামমোহন রায় শুধু বাংলার নয়, ভারতবর্ষের গর্ব। বাংলার নবজাগরণ, ভারতবর্ষের নবজাগরণ, তাকে তিনি যে উচ্চতায় নিয়ে গেছেন, সতীদাহ প্রথা রোধ, এরকম পরের পর যে বৈপ্লবিক সিদ্ধান্ত রাজা রামমোহন রায়, এবং শুধু গোটা সমাজ, নারীদের সুরক্ষা, গোটা বিষয়টায়, এবং তিনি জাতীয়তা বোধকেও যেভাবে একটা অন্য মাত্রায় নিয়ে গেছেন। তিনি ব্রিটিশ সংস্কৃতি, শিক্ষা, ব্রিটিশদের তিনি নিশ্চিতভাবে দেখেছেন, দেখেই তাদের
কতটা কোন অংশটা খারাপ, কোনটা বর্জনীয় দেখেছেন। আবার তৎকালীন হিন্দু সমাজে আপনি সতীদাহ প্রথা সমর্থন করেন বিজেপি? আমার তো মনে হচ্ছে বিজেপি এই শিক্ষামন্ত্রী সতীদাহ প্রথা সমর্থন করে। যে রামমোহন রায় তিনি সমাজের ভালোর জন্য, মহিলাদের ভালোর জন্য তিনি যে যে পদক্ষেপ নিয়েছেন এবং যে পদ্ধতিতে সেগুলোকে কার্যকর করেছেন, তাকে বলছে ব্রিটিশের দালাল। সিং পারমার যে কথা বলেছে বা বলতে চেয়েছে সেই কথার মানে তৃণমূল কংগ্রেস উল্টো করে করছে। অতএব আমরা মনে করি যে তৃণমূল কংগ্রেসের হাতে আর কোনো অস্ত্র নেই, সেই কারণে এখন কারো বক্তব্যকে বিকৃত করে তৃণমূল কংগ্রেস নানাভাবে ফেসবুকে এটাকে দেওয়ার চেষ্টা করছে। अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक्र चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায় সম্বন্ধে আমরা জানি যে তিনি রাধানগরে জন্মেছিলেন। তার আসল নাম রামমোহন বন্দ্যোপাধ্যায়, একদম খাঁটি কনৌজি ব্রাহ্মণ। রায় পদবী আর রাজা উপাধি কি করে পেলেন, রায় উপাধি কিভাবে পেলেন এবং রাজা উপাধি কিভাবে পেলেন, সেগুলো নিয়ে দু তিনটে বিতর্ক রয়েছে। কেননা কেউ বলছেন যে তার বাবা রামকান্ত রায় তিনি উপাধি পেয়েছিলেন কেন, তিনি মোগল রাজার সুবেদার হিসেবে কাজ করতেন, সেই সময় জমি জমা পেয়েছিলেন, রাজা উপাধি পেয়েছিলেন। আবার অনেকে বলেন যে না, রাজা উপাধি অনেক পরে পেয়েছিলেন রামমোহন রায়, যখন তিনি ওই দ্বিতীয় আকবরের পেনশন আটকে দিয়েছিল ব্রিটিশ, তখন তার হয়ে ওকালতি করার জন্যই, মানে ভালো বক্তব্য রাখার জন্য, মানে ইংরেজিটা ভালো জানতেন, তার জন্যই তাকে এই দ্বিতীয় আকবর টাকা পয়সা দিয়ে পাঠিয়েছিলেন। আর সেই সময় নাকি রামমোহন এক ঢিলে দুপাখি বেড়েছিলেন। কি করেছিলেন, একটা তো হচ্ছে যার টাকাতে উনি ইংল্যান্ডে যাচ্ছেন তাকে জবাবদিহি করতেই হবে, আর যেটা ছিল সেটা হচ্ছে এই যে সতীদাহ প্রথার যে বিষয়টা, সেই বিলটা পাশ করানোর ব্যাপারেও ইংল্যান্ডের মানে যারা শাসক তাদের কাছে কিছু কথা পৌঁছে দিতে হবে এবং সেটা নিয়ে লড়াই করতে হবে। এই দুটো কাজের জন্য তিনি ইংল্যান্ডে গিয়েছেন, এরকম বলা হয়। তো চলুন প্রথমে আমরা একটু দেখে নিই যে এই যে রামমোহন রায়, তার এই রূপরেখাটা, তার জীবনের একটু সংক্ষিপ্ত একটু বিবরণী দিলে আমার বক্তব্যের পরবর্তী কথাগুলো আপনার কাছে বুঝতে অনেক সহজ হয়ে দাঁড়াবে। চলুন দেখুন একটা প্রতিবেদন। সালটা ছিল সম্ভবত 1874। 2025-এ রাজা রামমোহন বন্দ্যোপাধ্যায় ওরফে রায়ের 251তম জন্মদিন পালিত হয়েছে গত 22শে মে। তার প্রয়াণ ঘটে 27শে সেপ্টেম্বর 1833 সালে। সেই হিসেবে এবার 192তম প্রয়াণ দিবস পালিত হয়েছে। মতান্তরে রামমোহনের জন্মসন অনেকে বলেন 1772। বাবা রামকান্ত রায়, মা তারিণী দেবী। রামমোহনের পিতৃকুল গোড়া বৈষ্ণব ব্রাহ্মণ পরিবার আর মাতৃকুল তান্ত্রিক শাক্ত। রামমোহনের প্রপিতামহ কৃষ্ণকান্ত ছিলেন মুর্শিদাবাদে মোগল সম্রাট ফারুক সিয়ারের সুবেদার। এই সূত্রেই রায় উপাধি অনেকে বলে থাকেন। এরপর থেকেই বন্দ্যোপাধ্যায় পরিবার রায় উপাধিটি ব্যবহার শুরু করেন। রামমোহনের পিতামহ ব্রজবিনোদ ছিলেন কৃষ্ণকান্তের ছোট ছেলে। রামমোহনের পিতা রামকান্তর 3 স্ত্রী, মধ্যমা স্ত্রী তারিণীর 1 কন্যা, 2 পুত্র, জগমোহন, রামমোহন। রীতিমতো আর্থিক স্বচ্ছন্দের মধ্যে প্রতিপালিত রামমোহন ছোট থেকেই মাতৃকুলের তান্ত্রিক শাক্ত ধর্মে আকৃষ্ট হয়েছিলেন। গৃহত্যাগ করে ভারতের বিভিন্ন তীর্থক্ষেত্র তিনি ভ্রমণ করেন। কাশী ও পাটনা উল্লেখযোগ্য। এর আগেই এক তান্ত্রিক পণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কারের সঙ্গে রামমোহনের পরিচয় হয়। তার বেদান্তের প্রতি আকর্ষণ, সংস্কৃতে ব্যুৎপত্তি সবই কিন্তু এই তান্ত্রিকের জন্যই।
কাশী থেকে সংস্কৃত শিক্ষার পর পাটনায় আরবি ও ফার্সি ভাষা শেখেন রামমোহন। এরপর ইংরেজি, গ্রিক ও হিব্রু। জীবিকার শুরুতে মহাজনী কাজ করলেও প্রায় 12 বছর তিনি ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাজে সিভিলিয়ান জন ডিউয়ারির সঙ্গে পরিচিত হন। রংপুরে দেওয়ান হিসেবে কাজ করেন। 1815-তে রামমোহন কলকাতার স্থায়ী বাসিন্দা হন। রাজা রামমোহন রায় নিঃসন্দেহে তিনি সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ তো বটেই। কতগুলো ভাষা তিনি শিখেছিলেন। এই যে রামমোহন রায়, এই যে গোষ্ঠীটা, অর্থাৎ উচ্চ বর্ণ এবং উচ্চ বিত্ত সমাজের মানুষজন, এদের সৃষ্টি কিন্তু তৈরি হয়েছিল ওই ব্রিটিশদের হাতে ধরেই, যাদের বলা হয় মধ্যস্বত্বভোগী। ইংরেজের চিরস্থায়ী বন্দোবস্তের ফলে দেশে যখন বিভাজন ঘটলো, তখন এই জমিদারি প্রথার জায়গা থেকে এই মধ্যস্বত্বভোগীরা উঠলেন এবং এই মধ্যস্বত্বভোগীদের মধ্যেই হচ্ছে উচ্চ বর্ণের মানুষজন। তারা দেখলেন যে মানুষের মধ্যে, মানে আমি বৃহত্তঙ্গের কথা বলছি না, যদি একটু ইতিহাসটা দেখেন, এই উচ্চবিত্ত সমাজের মধ্যেই উচ্চবর্ণের মানুষদের মধ্যেই ইংরেজি শিক্ষার প্রচলনটা তারা বাড়াতে চাইলেন, কারণ আমাদের শাসনকর্তা তখন ব্রিটিশ। এর আগে কি ছিল? এর আগে সংস্কৃত এবং ফার্সি, এর দুটো ভাষায় পাণ্ডিত্য গ্রহণ করতে হতো, যেটা রামমোহন রায় নিজেও তৈরি করেছিলেন। এরা যেটা চাইলেন সেটা হচ্ছে যে, যেটা বললাম, ইংরেজি শিক্ষার প্রচলন করতে হবে। আর কি কি কাজ করেছিলেন? আরেকটি প্রধান কাজ যেটা করেছিলেন সেটা হচ্ছে গিয়ে ওই সতীদাহ প্রথা রদ যেটা হচ্ছিল, সেই আন্দোলনের একটা নেতৃত্ব তিনি দিয়েছিলেন। কিন্তু সতীদাহ রদ প্রথাটা কিন্তু একা রামমোহনের ছিল এটা ভাবা ভুল হয়ে যাবে। যেহেতু রামমোহন কথাটা এলেই সতীদাহ কথাটা চলে আসে, সেটা আমাদের ইতিহাস যারা লিখেছেন, ওই উচ্চবর্ণের মানুষজনই ইতিহাস লিখেছেন, তারা বলছেন। আমার কাছে একটি বই আছে, উচ্চবর্ণ নয়, ওই তথাকথিত নিম্নবর্ণের মানুষ বইটি লিখেছেন, তার নাম হচ্ছে দিলীপ গায়েন। সেটা হচ্ছে হিন্দু ধর্মে নারী স্থান, এই বইটি। এই বইটিতে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি একদম কোট আনকোট পড়ছি, সতীদাহ হ্রদের আন্দোলন প্রসঙ্গে প্রথমেই যার নাম ওঠে তিনি রাজা রামমোহন রায়, হুগলি জেলার ব্রাহ্মণ বন্দ্যোপাধ্যায় পরিবারের সন্তান। কিন্তু এই দাবি সঠিক নয়। তার আগে অনেকেই এই আন্দোলন শুরু করেছিলেন, তবে রামমোহনের নেতৃত্বে আন্দোলন তীব্রতর হয়েছিল। সতীদাহ প্রথার বিরুদ্ধে বাংলায় যিনি প্রথম প্রতিবাদ করেছিলেন তিনি বিদেশি ইংরেজ উইলিয়াম কেরি, শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা সদস্য। 1799 সালে তিনি প্রথম সোচ্চার হন এই প্রথার বিরুদ্ধে। 1803 সালে কেরি সাহেব কয়েকজন ভারতীয়কে নিয়ে একটি সমীক্ষক দল গঠন করেন। কলকাতার 30 মাইল এরিয়া সমীক্ষা করে ওই দল 400 সতীদাহের নমুনা সংগ্রহ করেন। সিভিলিয়ান উডনির সহযোগিতায় গভর্নর জেনারেল ও তার কাউন্সিলের কাছে একটা প্রতিবাদপত্র পেশ করেছিলেন প্রথম তিনি, এবং তার সঙ্গে ছিলেন মার্শম্যান, ওয়ার্ড প্রমুখ ইংরেজ ব্যক্তিত্ব। উইলিয়াম ওয়ার্ড ইংল্যান্ডে বসেই রচনা করেছিলেন এ ভিউ অফ হিস্ট্রি, লিটারেচার অ্যান্ড রিলিজিয়ন অফ দ্য হিন্দুজ গ্রন্থ। এই গ্রন্থেই তিনি এই সতীদাহের চিত্রটি লিপিবদ্ধ করেছিলেন এবং ব্রিটিশের যে রাজন্যবর্গ তাদের কাছে প্রথম এই খবরটা গিয়ে তখন পৌঁছেছিল। এছাড়াও আমরা যদি অন্যান্য আরো কিছু বই আমরা দেখি, তাহলে আমরা দেখব সেখানেও কিন্তু অনেকে এখানে পর্তুগিজ, ডাচ, তারা যখন রাজত্ব করেছে 1760-65 সালের কথা বলছি, সে সময় তারা কিন্তু প্রতিরোধ করেছিলেন। আরো যদি পিছিয়ে যান, আকবর চেষ্টা করেছিলেন এই সতীদাহ প্রথা রদ করার জন্য। জাহাঙ্গীর নিজেও লিখে গেছেন যে এরকম অন্যায় একটা কাজ হচ্ছিল, এবং সবচেয়ে বড় কথা যে কাশ্মীরের যারা মুসলিম, মানে বর্ণাঢ্য মুসলিম যারা, তাদের মধ্যেও নাকি এই সতীদাহ প্রথাটা তারা চালু করে দিয়েছিল। জাহাঙ্গীর এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তিনিও আইন করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্রাহ্মণ্যবাদী সমাজের চাপেতে রাজ্য তো শাসন করতে হবে, একটু অ্যাডজাস্ট করতে হয়, অ্যাডজাস্ট করে দিতে বাধ্য হয়েছিলেন। আওরঙ্গজেব, যাকে আমরা ভিলেন বলে জানি, সেই আওরঙ্গজেবও কিন্তু এই সতীদাহর মতো জঘন্য প্রথা বন্ধ করার জন্য আইন জারি করেছিলেন। কিন্তু হ্যাঁ, এটা সে সময় টিকিয়ে রাখতে পারেননি। আর স্বাধীনতার পর যদি বলেন, তাহলে তো আপনারা জানেন 1987 সালের 4 ডিসেম্বরের কথা।
যেদিন রাজস্থানে রূপ কানোয়ার 18 বছর বয়সী একটি মেয়ে তার স্বামী হঠাৎ অসুস্থ হয়ে মারা যাওয়ায় 25 বছর বয়সী বিয়ের 8 মাসের মাথায় তাকে সতী করে দেওয়া হলো। সেই নিয়ে পরবর্তীকালে কেসও হয়েছিল, কিন্তু কেসে কারোরই শাস্তি হয়নি। কয়েকজন পলাতক থেকে গিয়েছিল আজ পর্যন্ত, আর বাকি যারা ধরা পড়েছিল প্রায় 40 জনের মতন, তারাও নাকি বিনা প্রমাণে খালাস হয়ে গেছে। না হবেন না কেন? কারণ রূপ কানোয়ারের যে ভাই, সে বলেছে যে জোর করে আমার বোনকে কেউ সতী করেনি, সে নিজের ইচ্ছায় সতী হয়ে পুণ্য লাভ করে স্বর্গে চলে গেছে। হ্যাঁ, কথা হচ্ছিল যেটা রামমোহন রায় সম্বন্ধে। এই রামমোহন রায় তার যে ভাই জগমোহন, সেই জগমোহনের স্ত্রী, তাকে যখন পোড়ানো হলো, সতীদাহ করা হলো, ব্রাহ্মণ্য পরিবার, বন্দ্যোপাধ্যায় পরিবার তিনি বিরোধিতা করেছিলেন। বলা হয় তিনি নাকি লাঠির আঘাত খেয়েছিলেন। আবার অনেকে বলেন না, সে সময় তো তিনি রংপুরে ছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি করছিলেন। শুনে তিনি ব্যথিত হয়েছিলেন এবং তার মাথায় ঢুকেছিল যেমন তেমন করে হোক ইংরেজদের সাহায্য করতে হবে এই সতীদাহ প্রথা রদ করার জন্য। সুতরাং যার নেতৃত্বে কাজটা হচ্ছিল তিনি হচ্ছেন লর্ড বেন্টিং, তার সঙ্গে সহযোগিতা তিনি করেছিলেন। এই হচ্ছে তো রামমোহনের বিষয়বস্তু। তো রামমোহনের এই চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ছোট প্রতিবেদন করেছি, সেই প্রতিবেদনটা একটুখানি দেখুন। রামমোহনের অপরাধ ছিল দুটি: হিন্দু ধর্মের ত্রুটি ও অযৌক্তিক শাস্ত্রকে, তার বিধানকে তিনি নস্যাৎ করেছিলেন। অন্যদিকে খ্রিস্টান ধর্মের অলৌকিকতার বিরুদ্ধেও কলম ধরেছিলেন। একটি বই লিখেছিলেন, পারসেক্টস অফ জেসাস গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস। এই বইতে তিনি যিশুর অলৌকিকতার বিরুদ্ধে তীব্র শ্লেষ উগরে দেওয়ায় খ্রিস্টান পাদ্রীদের কাছেও তিনি বিরাগভাজন হন। শ্রীরামপুরের উইলিয়াম কেরি ও মার্সম্যানের ছাপাখানা ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে তার হিন্দু ধর্মের অনাচার সংক্রান্ত বই ছাপা হতো। উইলিয়াম কেরি সেই ছাপার কাজ বন্ধ করে দেন। রামমোহন এবার নিজেই ইউটেরিয়ান প্রেস তৈরি করে বই ছাপা শুরু করেন। নিজের প্রেসের প্রথম বইটি ছিল ফাইনাল অ্যাপিল। আগেও বলেছি, রামমোহন রায় তার মেধা, তার শিক্ষা চেতনা থেকে বুঝেছিলেন যে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তাটা কত আছে। তিনি তখন ওই ইংরেজি শিক্ষার জন্য তিনি উঠে পড়ে লাগলেন কিভাবে ইংরেজি শিক্ষা দেওয়া যায়। সেই সময় রামমোহনের সঙ্গে বাড়ির কিন্তু একটা বিরাট ঝগড়া হয়েছিলেন। বাবা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন বলতে পারেন। তার কারণ তিনি হিন্দু ধর্মের যে কুসংস্কার এবং হিন্দু ধর্মের যে অলৌকিকতার আড়ালে যা লুকিয়ে আছে, যেটা শোষণকারী বিষয়, সেইগুলো নিয়ে তিনি উঠে পড়ে লিখেছিলেন, বিভিন্ন লেখালেখি শুরু করেছিলেন। আর ওই যে উইলিয়াম কেরির কথা বললাম, তার রামকৃষ্ণ মিশনের যে প্রেস, সেখান থেকে বইগুলো ছাপা শুরু হয়েছিল। সে সময় আবার রামমোহন শুধু হিন্দু ধর্ম নয়, খ্রিস্টান ধর্মের যিশুর অলৌকিকতার বিষয়েও কিন্তু বক্তব্য রেখেছিলেন। উইলিয়াম কেরি তো এবার রেগে গেলেন যে যিশুর অলৌকিকতা নিয়ে কেন বলা হচ্ছে, তার বই ছাপা সেখানে বন্ধ করে দিলেন। তখন রামমোহন রায় তার নিজের প্রেস তৈরি করে নিজে বই ছেপে শুরু করে দিলেন। খবরটা পৌঁছে গেল রামকান্ত রায়ের কাছে। এই রামকান্ত রায় তখন ছেলেকে ত্যায্যপুত্র করলেন প্রায়। সেই সময় তার মা তারিণী দেবী, তিনিও রেগে গেলেন ছেলের ওপর, যেটা ব্রাহ্মণ বংশের ছেলে হয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে বক্তব্য রাখছে। তিনি বললেন যে আমার এই ছেলের এই অপরাধ, এই পাপের শাস্তি হচ্ছে তাকে শিরচ্ছেদ যেন করা হয়, কোর্ট যেন তার শিরচ্ছেদ করে। মামলা টামলা হওয়ার ব্যাপার দাঁড়িয়ে গেল। সে সময় রামমোহন রায়ও মায়ের বিরুদ্ধে মামলা করলেন, কারণ সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছিল তাকে। তিনি তার অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু ওই মায়ের বিরুদ্ধেই মামলা করলেন এবং মামলায় জয়ী হলেন। জয়ী হয়ে তার সম্পত্তিগুলোকে আবার মায়ের কাছে ফিরিয়ে দিলেন। তিনি খালি প্রতিষ্ঠা করলেন যে আমি অন্যায়ের বিরুদ্ধেই লড়ছি। রামমোহন রায়ের এই যে ভূমিকা, সেই ভূমিকা সম্বন্ধে আমরা একটা প্রতিবেদন আপনাদের কাছে হাজির করছি, সেটা একটুখানি দেখুন। এদেশে কবে প্রথম সতীদাহ প্রথা চালু হয় তার নির্দিষ্ট কোনো প্রমাণ নেই, তবে মহাভারতে মাদ্রির সহমরণের কথা পাই। কৃষ্ণের 4 স্ত্রী দেবকী, ভদ্রা, মদিরা ও রোহিণী সহমরণে গিয়েছিলেন। যাই হোক, যেটুকু ঐতিহাসিক তথ্য বলছে, খ্রিস্টপূর্ব 400 শতাব্দী থেকে এই প্রথা চালু ছিল। গ্রিক সম্রাট আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন ক্যাসমিন্দ্রেয়ার ঐতিহাসিক এরিস্ত্রোবুলুস। তার উচ্চারণে ট্যাক্সিলা অর্থাৎ তক্ষশিলা শহরের সতীদাহ প্রথার বর্ণনা আছে।
গ্রিক সেনানায়ক ইউমেনেস লিখেছেন, এক ভারতীয় সেনার মৃত্যুতে তার দুই স্ত্রী স্বইচ্ছায় সহমরণে যান। সময়টা 316 খ্রিস্টাব্দ। পরবর্তী সময় মোগল আমলে আকবর, জাহাঙ্গীর ও আওরঙ্গজেব চেষ্টা করেছিলেন এই সতীদাহ প্রথা রদ করেও ছিলেন, কিন্তু বেশি দিন টেকেনি ব্রাহ্মণ্যবাদের শক্তির জন্য। রামমোহন তাই বৈদিক শাস্ত্রের উল্লেখ করে গ্রন্থ লেখেন শিবনাথ শর্মা নামে। এই সময় বাড়ি থেকে বিতাড়িত হন রামমোহন রায়। বাধ্য হয়ে কলকাতায় এসে চাকরি নেন এক মহাজনের কাছে। 1803 থেকে 1814 পর্যন্ত তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী ছিলেন। সেই সময় ফার্সি ভাষায় লেখেন একেশ্বরবাদের কথা, তুহফাতুল মুহাদ্দিন। ভূমিকা লেখেন আরবিতে। ইতিমধ্যেই হিন্দু ধর্মের নিদানকারী মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও একদল ধনী বাঙালি বিরোধিতা শুরু করেন রামমোহনের। রামমোহন ততদিন ইসলাম, খ্রিস্টান ও বৈদিক ধর্মের সারবত্তা নিয়ে 1828 সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহযোগিতায় গড়ে তোলেন ব্রাহ্ম সমাজ। সহমরণের বিরুদ্ধে রামমোহনের যুক্তি খণ্ডাতে না পেরে রক্ষণশীল হিন্দু বেত্তারা হিংস্র হয়ে ওঠেন। রামমোহনের উত্তর কলকাতার আমা স্ট্রিটের বাড়িতে জড়ো হয়ে মুরগির ডাক ডাকতেন। বাড়িতে গরুর হাড় ছোড়া হতো। অশ্লীল গান গেয়ে বাড়ি প্রদক্ষিণ করা হতো। বাধ্য হয়ে ঘোড়ার গাড়িতে রামমোহন যখন বেরোতেন, সঙ্গে রাখতেন লাইসেন্স নেওয়া রিভলভার। হিন্দু ধর্মের বিধানে বেদপাঠ একমাত্র ব্রাহ্মণদের জন্য বিধান ছিল, বাকিরা তো শূদ্র। মনুর বিধান ছিল শূদ্র বেদ পাঠ করলে তাদের কানে যেন তপ্ত সীসা ঢেলে দেওয়া হয়। তাই যুগ যুগ ধরে ব্রাহ্মণরাই শুধু বেদ পাঠ করতেন। সেই নিয়ম ভাঙেন রামমোহন। বেদ বাংলা অনুবাদ করেন। ইংরেজিতে বেদান্ত অনুবাদ করে ভূমিকা লিখতে গিয়ে রামমোহন লেখেন, আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করে বিবেক ও সরলতার আদেশে যে পথ অবলম্বন করেছি, তাতে আমার প্রবল কুসংস্কারচ্ছন্ন আত্মীয়গণের তিরস্কার ও নিন্দার পাত্র হতে হলো। কিন্তু যাই হোক না কেন, আমি এই বিশ্বাসে ধীরভাবে সমস্ত কিছু সহ্য করতে পারি যে একদিন এমন আসবে যখন আমার এই সামান্য চেষ্টা লোকে ন্যায় দৃষ্টিতে দেখবে। সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়তে ইংল্যান্ডে যাওয়া দরকার, কিন্তু সঙ্গে নেই অত টাকা। সুযোগ এসে গেল হঠাৎ। দিল্লির সিংহাসনে তখন মোগল সম্রাট দ্বিতীয় আকবর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি হঠাৎ মোগল রাজাদের খাজনা দেওয়া বন্ধ করে দেওয়ায় আর্থিক বিপদে পড়েন মোগল সম্রাট। তিনি চাইছিলেন একজন বিজ্ঞ ব্যক্তি যান ইংল্যান্ডের আদালতে তার হয়ে মামলা লড়তে। সম্রাটের খরচে ইংল্যান্ড গেলেন রামমোহন। তার ক্ষুরধার যুক্তিতে হার মানেন হিন্দু সমাজের প্রতিনিধিরা। মোগল সম্রাটের মামলাও তিনি জেতেন। মোগল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়ে আবার সম্মান জানান। রামমোহন রায়ের আরেকটি পরিচয় ছিল, তিনি ছিলেন সাংবাদিক। পত্রিকা প্রকাশ করে তিনি সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হন। শিবপ্রসাদ শর্মা ছদ্মনামে রামমোহন তার প্রথম মাসিক দ্বিভাষিক পত্রিকা প্রকাশ করেন। এক পৃষ্ঠা বাংলা, অপরটি ইংরেজি। সেই বাংলা পত্রিকার নাম ছিল ব্রাহ্মণ সেবধি, ব্রাহ্মণ ও মিশনারি সংবাদ, আর ইংরেজি নাম ছিল দ্য ব্রাহ্মণিক্যাল ম্যাগাজিন, দ্য মিশনারি অ্যান্ড দ্য ব্রাহ্মণ। এরপর তিনি বহু সংবাদপত্রের সঙ্গে যুক্ত হন। তার হিন্দু ধর্মের পৌত্তলিকা বিরোধী একেশ্বর ব্রাহ্ম ধর্ম ও বিজ্ঞান চেতনা এবং কুসংস্কার বিরোধী লেখনীর মূলত পাঠক ছিলেন শহুরে উচ্চ বর্ণের মানুষজন। বাংলায় তার প্রভাব ছিল না। সুতরাং সামাজিক আন্দোলন, সমাজ সংস্কার বলতে যা বোঝায় তাও সীমাবদ্ধ ছিল শহুরে ব্রিটিশের তৈরি উচ্চ বর্ণের মধ্যভোগী শ্রেণীর মধ্যে। এই বিষয়ে হিন্দু ধর্মের বিরুদ্ধে তার বক্তব্যের জন্য পিতার সঙ্গে মতবিরোধ, আর তার ফলেই ঘর ছাড়তে হয়েছিল রামমোহনকে। বেদ পাঠ সংস্কৃতে করা সম্ভব ছিল না নিম্নবর্ণের মানুষদের। রামমোহন বাংলায় অনুবাদ করলেন বটে, কিন্তু তেমন প্রভাব নিম্নবর্গের মধ্যে পড়ল না। যে রামমোহন যিশুর অলৌকিকতা প্রচারের বিরুদ্ধে ছিলেন, সেই তিনি বাংলার শান্তি সুখের পথ এবং ইংরেজিতে প্রিসেপ্টস অফ জেসাস গাইড টু পিস অ্যান্ড হ্যাপিনেস বইটি লিখলেন। এই বইতে অবশ্য তিনি যিশুর অলৌকিকতা বাদ দেওয়ায় খ্রিস্টান পাদ্রীরা রামমোহনের বিরোধী হয়ে উঠলেন। সতীদাহ নিয়েও যে বিরোধ,
সেও হয়েছিল উচ্চবর্ণের রামমোহনের সঙ্গে উচ্চবর্ণের সমাজপতিদের। রামমোহন কুসংস্কারের বিরুদ্ধে লড়েছিলেন বটে, কিন্তু গলার পৈতেটাও সযত্নে রক্ষা করেছিলেন। ব্রাহ্মণের হাতে ছাড়া তিনি রান্না খেতেন না। ইংল্যান্ডে যাওয়ার সময় ব্রাহ্মণ রান্নার ঠাকুর সঙ্গে নিয়ে গিয়েছিলেন। যে রামমোহন সতীদাহ প্রথা রদে কার্যকরী ভূমিকা নেন, সেই তিনি লিখেছেন, বিধবার বিবাহ তাবৎ সম্প্রদায় অব্যবহার্য হইয়াছে, সুতরাং উহা সদ্ব্যবহার হইতে পারে না। রামমোহন রচনাবলী 1973, হরফ প্রকাশনী। এবার দেখা যাক রামমোহন রায় সমাজ সংস্কারক হিসেবে শিক্ষাক্ষেত্রে কি করেছিলেন। কারা উপকৃত হয়েছিল? সমগ্র দেশবাসী, অর্থাৎ নিচের তলার মানুষ, না ওপর তলার উচ্চ বর্ণের মানুষ? রামমোহন রায়ের ধারণা ছিল ফার্সি ও সংস্কৃত নয়, আধুনিক শিক্ষার বাহন হিসেবে ইংরেজি দরকার। এ ব্যাপারে আলেকজান্ডার ডাফের সহযোগী হয়ে খুললেন ইংরেজি মাধ্যম স্কুল। কে এই আলেকজান্ডার ডাফ? ডাফ ছিলেন ভারতে চার্চ অফ স্কটল্যান্ডের প্রথম বিদেশি ধর্মপ্রচারক। সময়টা 1830, অর্থাৎ রামমোহনের মৃত্যুর 3 বছর আগের ঘটনা। কলকাতায় তখন ডেভিড হিয়ার ডিরোজিওর প্রভাব। তিনি সিপাহী বিদ্রোহের বিরুদ্ধে ব্রিটিশ অত্যাচারের প্রতিবাদ করেন, আবার নীল চাষিদেরও সমর্থন করেন। সেই সময় ব্রিটিশ চার্চে ভারতীয়দের প্রবেশ নিষেধ ছিল। কলকাতার স্কটিশ চার্চ কলেজে তার প্রতিষ্ঠা। তখন নাম ছিল জেনারেল অ্যাসেম্বলি। এখানকারই ছাত্র ছিলেন বিবেকানন্দ, সুভাষচন্দ্র। পরবর্তীকালে স্কটিশ কলেজ নামকরণ হয়। কলেজের কাছেই তিনি গড়ে তোলেন একটি চার্চ, যা পরে নামকরণ হয় ডাফ চার্চ। রেভারেন্ড কৃষ্ণমোহনকে তিনি খ্রিস্ট ধর্মে দীক্ষিত করেন। রামমোহনের সঙ্গে তার পরিচয়। রামমোহনও চাইছিলেন ইংরেজি শিক্ষা, ফলে দুজনের উদ্যোগে স্কটিশ চার্চ স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হয়। বিজ্ঞান ও মুক্ত চিন্তার কথা বললেও ডাফ সাহেবের মূল উদ্দেশ্য কিন্তু ছিল মধ্য শ্রেণীর শহুরে শিক্ষিত এই নতুন প্রজন্মকে আস্তে আস্তে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। রামমোহন রায় এই অলৌকিক শক্তির দাবিদার যিশুর প্রচারে আপত্তি করেননি, কারণ তিনি চেয়েছিলেন হিন্দু ধর্মের পৌত্তলিকার কুসংস্কার মুক্ত হোক আগে নতুন প্রজন্ম। সুতরাং সহজেই অনুমেয় সেই যুগে এই ইংরেজি শিক্ষার সুযোগ পেয়েছিল শহুরে মধ্যস্বত্বভোগী এবং উচ্চবর্ণ ও উচ্চবিত্ত সমাজের বাঙালিরা। গ্রাম বাংলার নিম্নবর্ণের সংখ্যাগরিষ্ঠ মানুষের কোনো লাভই হয়নি। শিক্ষাক্ষেত্রে রামমোহনের সমাজ সংস্কার সীমাবদ্ধ ছিল শহুরে মানুষদের মধ্যেই। রবীন্দ্রনাথ রামমোহনকে বলেছিলেন ভারত পথিক। ভারতের মূল চালিকা শক্তি কৃষক। রামমোহন কোনো প্রান্তিক গ্রামে তো দূরের কথা, তার বাড়ি রাধানগরের কোনো চাষির সঙ্গে পরিচিত ছিলেন এমন তথ্যও নেই। বরং রাজা উপাধিতে গর্বিত রামমোহন কলকাতার প্রাসাদোপম বাড়িতে ইংরেজদের নিমন্ত্রণ করে পানাহারে অভ্যস্ত ছিলেন। সে যুগের বিখ্যাত বাইজি নিকি বাইয়ের ভক্ত ছিলেন রামমোহন। পূর্ববঙ্গের বেশ কিছু স্থানে 18 শতাব্দীতে লবণ তৈরি করতেন ভূমিহীন কৃষকেরা। এপার বাংলার তমলুক ও হিজলিতে ছিলেন প্রায় 60,000 লবণ শ্রমিক। মেদিনীপুরের এইসব অঞ্চলে লবণ তৈরি হতো 27 লক্ষ মন। লবণ শ্রমিকদের বলা হতো মালঙ্গি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এইসব লবণ শ্রমিকদের দিয়ে লবণ সংগ্রহের কাজ দিত জমিদার মারফত। তাদের মজুরি এত কম ছিল যে একবেলার মতন অন্ন জুটত, ফলে আধবেলা লবণ সংগ্রহ আর আধবেলা জমিদারদের জমিতে মজুরের কাজ করা। অভাবে অনটনে এই লবণ শ্রমিকরা ছিলেন নিপীড়িত। যদি লবণ শ্রমিকরা পালিয়ে যেত বা আত্মহত্যা করত, সেই পরিবারের অন্য সদস্যকে লবণ শ্রমিক হিসেবে কাজ করা ছিল বাধ্যতামূলক। মজুরি না বাড়লেও প্রতি বছর খাজনা বাড়ত। এসব তথ্য আছে তৎকালীন লবণ কমিশনার গ্রান্ট সাহেবের বিবরণে। এই সময় সংঘবদ্ধ লবণ শ্রমিক আন্দোলন গড়ে তোলেন লবণ শ্রমিকেরা। বিপদ বুঝে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সমাজবেত্তাদের পরামর্শ চায়। রামমোহন ছিলেন তাদের অন্যতম। ইংল্যান্ডে শিল্প বিপ্লবে ততদিনে গড়ে উঠেছে কলে তৈরি লবণ।
দামেও সস্তা। রামমোহন ইংরেজকে পরামর্শ দিলেন ইংল্যান্ড থেকে লবণ আমদানি করতে। তাই হলো। শুধুমাত্র মেদিনীপুর জেলায় এই জন্য 5 লক্ষ লবণ শ্রমিক বেকার হয়ে গেল। সময়টা 1800 খ্রিস্টাব্দ। কথা লিখেছেন এন.কে. সিনহা তার মেদিনীপুর সল্ট পেপারস গ্রন্থের 119 নম্বর পৃষ্ঠায়। আর বিষয়টি উল্লেখ করেছেন সুপ্রকাশ রায় তার ভারতে সশস্ত্র কৃষক বিদ্রোহ ও গণতান্ত্রিক সংগ্রাম গ্রন্থের 131 নম্বর পৃষ্ঠায়। যে রামমোহন ফরাসি বিপ্লবকে সমর্থন করেন, অন্যদিকে নীলকর শাসকদের অত্যাচারের কাহিনীতে যখন মোশাররফ হোসেন জমিদার দর্পণ লেখেন, দীনবন্ধু মিত্র লেখেন নীল দর্পণ, তখন কলকাতার টাউন হলে আয়োজিত এক সভায় বিষয়টি লঘুভাবে উল্লেখ করে রামমোহন বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে ইংরেজ ভারতের জনগণের জন্য মঙ্গলই করছেন। অর্থাৎ বাংলার ভূমিপুত্র লবণ শ্রমিক, নীল চাষি বা ভূমিহীন বৃহৎ অংশের বাঙালির সমাজ সংস্কারের কোনো নথি রামমোহনের ছিল না। এবার আপনাদের কাছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ইন্দর সিং পারমার এরা যে কারণে মানে রাগ করেছেন, রামমোহন রায়ের ওপর রাগ করেন এবং অন্যান্যদের ওপর রাগ করেন, কারণ তারা তো হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন। আর হিন্দু ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন কিরকম না, তিনি ব্রাহ্ম ধর্ম প্রচার করেছিলেন। এই ব্রাহ্ম ধর্ম প্রচারে হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলতে হয়েছে। আচ্ছা, হিন্দুত্বের বিরুদ্ধে তিনি কি কি বলেছেন দেখুন, আমার কাছে একটা বই আছে, রামমোহন রায় ও মূর্তি পূজা, অমরচন্দ্র ভট্টাচার্যের লেখা। এই বইয়ে আমি চলে যাচ্ছি সরাসরি 85 নম্বর পাতায়। সেখানে রামমোহন লিখছেন, জলেতে ঈশ্বরবোধ ইতর মনুষ্যের হয়, গ্রহাদিতে ঈশ্বরবোধ দেবজ্ঞানীরা করেন, আর কাষ্ঠ, মৃত্তিকা ইত্যাদি ঈশ্বরবোধ মূর্খেরা করে, আত্মাতে ঈশ্বরবোধ জ্ঞানীরা করে। মানে ঈশ্বর একটি আত্মা, সেটা যারা বিশ্বাস করেন তারা জ্ঞানী, আর ওই মূর্তি পুজোর মধ্যে যারা পুজো করেন তারা মূর্খ। তিনি আরো অনেক কিছু বলেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তির কফ পিত্ত বায়ুময় শরীরেতে আত্মার বোধ হয়, আর স্ত্রী পুত্রাদিতে আত্মভাব আমার আমার এই বোধ হয়, আর মৃত্তিকা নির্মিত বস্তুতে দেবতা জ্ঞান হয়, আর জলেতে তীর্থ বোধ হয়, এ সকল জ্ঞান তত্ত্বজ্ঞানীতে না হয়, সে ব্যক্তি বড় গরু, অতিশয় মূঢ়। মানে তীর্থস্থানে যাওয়ার, সেখানে গঙ্গা স্নান করা, সমুদ্রের স্নান করা, মানে ঈশ্বরের নামে যেখানে যেখানে স্নানের পর্বগুলো রয়েছে, কুম্ভ মেলা যদি ধরেন সেটা, গঙ্গাসাগর যদি বলেন সেটা, এইগুলো কারা করে? গরুরা করে। আর যারা বোকা মূঢ় তারা করে। একথা কিন্তু লিখে গেছেন রামমোহন রায়। রামমোহন রায় আরো বলেছেন যে, আপনার পৃষ্ঠা নাম্বারটা দেখাই তাহলে পরে আপনাদের বুঝতে সুবিধা হবে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 111, রামমোহন রায় ও মূর্তি পূজা, এই গ্রন্থ। এখানে রামমোহন রায় বলছেন, রামমোহন রায় মনে করতেন মূর্তি পুজো দ্বারা ঈশ্বরের অবমাননা করা হয়। মহান অনন্ত সর্বশক্তিমান পবিত্র স্বরূপ পরমেশ্বরকে ক্ষুদ্র, দুর্বল ও নানা ত্রুটি সমন্বিত মানুষ রূপে উপস্থিত করাই তার অবমাননা। তদুপরি তাকে অনেক সময় পশু পক্ষীর আকারে চিত্রিত করা হয়। অর্থাৎ পশু পক্ষীর আকারে যাদের পূজা করছি আমরা এবং মূর্তি গড়ে যাদের পূজা করছি, সেটা আসলে ঈশ্বরের অপমান। তাহলে এর মধ্যে কিন্তু রামচন্দ্রও পড়ছেন, এর মধ্যে হনুমানও পড়ছেন। সুতরাং কি করে বিজেপি, আরএসএস বা হিন্দুত্ববাদী সংগঠনগুলো রামমোহনকে সহ্য করবেন? সুতরাং এই কথাগুলো তারা যে বলেছেন, তাদের কিন্তু অবচেতন মনে এই বিষয়গুলো কাজ করেছে, যে হিন্দু ধর্মের বিরোধী হয়ে ব্রাহ্ম ধর্মের প্রচার করেছিলেন এবং বেদের সঙ্গে হিন্দু ধর্মের যে কোনো সম্পর্ক নেই সে কথাও কিন্তু রামমোহন রায় তার বিভিন্ন বইয়ে বারবার তিনি উল্লেখ করেছেন। এই হচ্ছে বিষয়বস্তু। যাই হোক, আপনাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো আপনারা একটু মন্তব্য করে জানাবেন। আর যদি ভালো লাগে অপরকে শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে যদি আপনাদের কাছে প্রামাণ্য নথি থাকে যে আমি অনুষ্ঠানটা যা যা করলাম এগুলো সব ভুল, সেটাও প্রমাণ সাপেক্ষে আপনারা নিশ্চয়ই আমাদের জানাবেন, আমরা সেই ত্রুটি শুধরে নেব। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে এরকম অনেক অজানা তথ্য এবং রংহীন সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। কারণ দিগদর্শন
দশের পাশে দেশের সাথে। নমস্কার।